ব্যাটিংটা খারাপ হয়নি তামিম ইকবালদের। নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে সিরিজের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের রান খরা কাটাতে চান এই টপ অর্ডার ব্যাটসম্যান। তবে শ্রীলঙ্কার গরম আবহাওয়ায় খাপ খাইয়ে নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে টাইগারদের। মাশরাফি, সাকিব, তামিম পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে সমালোচনার শেষ নেই। প্রতিভা থাকলেও মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ ক্রিকেটারের তালিকা দীর্ঘ। সে তালিকায় আছে নাজমুল হোসেন শান্তর নামও। জাতীয় দলের ভবিষ্যৎ সম্ভাব্য অধিনায়কদের একজন ধরা হয় শান্তকে। টিম ম্যানেজমেন্টের আশা ৩ নম্বর পজিশনে নেমে ব্যাটিং অর্ডারের হাল ধরবেন তিনি। কিন্তু শান্তকে নিয়ে সেই বড় স্বপ্নটা কি এখনও দেখতে পারছেন তারা? ২১ এপ্রিল শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে নিজের পারফরমেন্স নিয়ে অবশ্য সন্তুষ্টই এই টপ অর্ডার ব্যাটসম্যান। বিসিবি সবুজ দলের বিপক্ষে লাল দলের হয়ে ব্যাটিং করেছেন শান্ত। আন্তর্জাতিক অঙ্গনে সংগ্রাম করলেও 50 পেয়েছেন কলম্বোর অনুশীলন ম্যাচে। 50 করেছেন সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজরাও। টেস্ট খেলাটাই এরকম। আমার কাছে মনে হয় যে যত ধৈর্য সহকারে সময় নিয়ে ব্যাটিং বা বোলিং করবে, সাকসেস হওয়ার সম্ভাবনাটা ওই টিমেরই বেশি থাকবে। সো আমার মনে হয় যে অত লম্বা না চিন্তা করে আমরা যদি সেশন বাই সেশন চিন্তা করি তাহলে আরেকটু সহজ হবে আমাদের জন্য। 2 মাসে একেবারে ভিন্ন 2 আবহাওয়ায় বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে ঠান্ডা আর শ্রীলঙ্কায় গরম। কলম্বোর বাতাসের আর্দ্রতা 81%। মাঠে যে বেশ বেগ পেতেই হচ্ছে। 20-25 ওভার পর থেকে ব্যাটিংটা অনেক ইজি ছিল। ওয়েদারের সাথেও আমার মনে হয় অনেকটা মানায় নিছে। স্টিল ডিফিকাল্ট, বাট আমরা 2-3টা সেশন প্র্যাকটিসও করছি। এই ভালো প্রস্তুতির প্রতিফলন দেখা যাবে পাল্লেকেলের মূল মঞ্চেও, এটাই আশা সমর্থকদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। শ্রীলঙ্কার অতিরিক্ত গরমের সঙ্গে মানিয়ে নিতে এই অনুশীলন ম্যাচ অনেক সাহায্য করবে বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। প্রথম দিন শেষে উইকেট এবং আবহাওয়ার সঙ্গে ক্রিকেটাররা মানিয়ে নিতে পেরেছেন বলেও মনে করেন তিনি। ফ্ল্যাট উইকেট হওয়ায় ব্যাটসম্যানরা ভালো করলেও বোলারদের জন্য সময়টা কঠিন ছিল বলে জানিয়েছেন নান্নু। লঙ্কা ভূমিতে যাওয়া হবে কি হবে না এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বারবার পিছিয়েছে সিরিজটা। কোভিড কোয়ারেন্টিনের ফাঁদে পড়ে ভেস্তেও যেতে বসেছিল কয়েকবার, কিন্তু ইচ্ছে থাকলে নাকি উপায় হয়। তাই তো শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সিরিজ এখন বাস্তবতা। দ্বীপরাষ্ট্রটিতে যাওয়ার পর থেকেই থাকতে হয়েছে কঠোর কোয়ারেন্টিনে। সেখান থেকে মুক্তি মিলবার পর অনুশীলনে মনোযোগ দেয় টাইগাররা। ফিটনেস আর স্কিল সেশন শেষে এবার নিজেদের মধ্যে চলছে প্রস্তুতি ম্যাচ। দেশের মাটিতে প্রথম শ্রেণীর 2টি ম্যাচে অংশ নিয়েছিলেন টেস্ট স্কোয়াডে থাকা কয়েকজন ক্রিকেটার, আর বেশিরভাগই এসেছেন ওশেনিয়া থেকে ওয়ানডে আর টি20 খেলে। তাই নিজেদের গুছিয়ে নেওয়ার পাশাপাশি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার যে বিষয়টা ছিল টিম ম্যানেজমেন্টের চিন্তায়, তা নাকি ম্যাচ থেকে পূরণ হয়েছে অনেকটাই। ইটস ভেরি ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, কারণ আমরা শ্রীলঙ্কায় আসার পরে যে প্র্যাকটিস ম্যাচের অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা আমরা পুরোপুরি এখানে ফ্যাসিলিটিটা ইউজ করতে পেরেছি এবং আমাদের প্লেয়াররা যথেষ্ট 2 দিন প্র্যাকটিস করার পরে এই ম্যাচ প্র্যাকটিসটা পেয়েছি। এটা আমাদের জন্য যথেষ্ট উপকৃত হয়েছে, স্পেশালি ওয়েদার কন্ডিশন সব কিছুর সাথে অ্যাডজাস্ট করার জন্য। উইকেট এবং যে হিউমিড এখানে, এটার সাথে পুরোপুরি ইউজ হওয়া প্লেয়ারদের জন্য দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ছিল। নেগম্বোতে প্রথম দিনের উইকেট ছিল ফ্ল্যাট, কিন্তু প্রথম ঘন্টায় ব্যাটারদের ভালোই পরীক্ষা নিয়েছেন বোলাররা। যদিও নান্নুর চোখে সে পরীক্ষায় লেটার মার্ক নিয়েই পাশ করেছেন তামিম সাইফরা। উইকেটের যে কন্ডিশন ছিল, হার্ড ছিল ফার্স্ট আওয়ারটা ব্যাটিং করা। আমাদের ওপেনাররা যথেষ্ট তামিম, সাইফ এরা ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে। তারপর শান্ত, দেন মুশফিক ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে। তো ওরা বোলাররা যথেষ্ট হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছে টাইম অ্যান্ড লেন্থ এবং গেট ইউজ টু হওয়ার জন্য। ব্যাটসম্যানদের দিনে নিষ্ফলা কাটবে বোলারদের সময়, এটাই স্বাভাবিক। তবে পারফরমেন্সে মোটেও অসন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট, বরং উইকেট থেকে সুবিধা না পেলেও বোলারদের লাইনে ঠিক রাখাটা নজর কেড়েছে সবার। বাউন্স যথেষ্ট ভালো এবং যেহেতু এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাট ট্র্যাকের মতো এবং এখানে হয়তো টেস্ট ক্রিকেটে এরকম উইকেট আসতে পারে। তো এই গরমের মধ্যে কন্টিনিউয়াস রাইট জায়গায় বল করা অ্যান্ড কনসেন্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। আরেকটা দিন আমাদের অপরচুনিটি আছে। সন্দেহাতীতভাবেই টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের পরিকল্পনার বড় অংশ জুড়েই থাকবেন মুশফিক। তার ব্যাট আসলে ফলাফল বাংলাদেশের পক্ষে থাকার সম্ভাবনাও বাড়বে। আর এই সিরিজের আগে মুশফিককে সাহস দেবে লঙ্কানদের বিপক্ষে তার অতীত রেকর্ড। শ্রীলঙ্কা সবসময় মুশফিকের প্রিয় প্রতিপক্ষ। 8 বছর আগে লঙ্কানদের বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েন। 4 বছর পর অধিনায়ক হিসেবে আবার যখন দ্বীপ রাষ্ট্রতে গেলেন, বাংলাদেশ পেল নিজেদের 100তম টেস্টে অবিস্মরণীয় এক জয়।
টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ও ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা মুশফিক এই ফরম্যাটে বাংলাদেশের নির্ভরতার প্রতীক। সম্প্রতি টেস্টে দলীয়ভাবে বাংলাদেশ ধুঁকতে থাকলেও দেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে 3 ডাবল সেঞ্চুরির মালিক মুশফিক ব্যতিক্রম। কিছু পরিসংখ্যানে সেটা আরও স্পষ্ট হবে। বিশ্বকাপের পর খেলা 7 টেস্টের 6টিতে খেলেছেন মুশফিক। এক ম্যাচ কম খেলেও রান সংগ্রহে মুশফিকই শীর্ষে। 6 ম্যাচে 53 গড়ে 531 রান করেছেন মিস্টার ডিপেন্ডেবল। এক ম্যাচ বেশি খেলা মুমিনুল আছেন কিছুটা পিছিয়ে। গেল 1.5 বছরে দেশের বাইরের পারফরমেন্স বিবেচনায় নিলে ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকই চূড়ায়। শীর্ষ 5-এ থাকা অন্য সবার চেয়ে এক ম্যাচ কম খেলা মুশফিক করেছেন সর্বোচ্চ 181 রান। লঙ্কার মাটিতেও মুশফিকের রেকর্ড ঈর্ষণীয়। মোট রানে মোহাম্মদ আশরাফুল এগিয়ে থাকলেও গড়ে অনেক এগিয়ে মুশফিক। 6 টেস্টে 60 গড়ে 541 রান করেছেন মিস্টার ডিপেন্ডেবল। শ্রীলঙ্কার বিপক্ষে একটা ডাবল সেঞ্চুরি পেলেও এরপর আর 3 অঙ্কের কোটা স্পর্শ করা হয়নি। যদিও লঙ্কানদের বিপক্ষে 42 গড়ে তার আছে প্রায় 900 রান। তাই দেশের ক্রিকেট যখন পথহারা, সমর্থকদের চাওয়া এটাই থাকবে মুশফিক ব্যাট হাতে নেতৃত্ব দিক সামনে থেকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ। মুশফিকের নেতৃত্বে শ্রীলঙ্কা থেকে সবশেষ 2 সফরে কিছু না কিছু নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। এবার সেই ফলের পুনরাবৃত্তি হলে শূন্য হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করার লজ্জা অন্তত পেতে হবে না বাংলাদেশকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ দলের যদি মুশফিকুর রহিম হয় ব্যাটিং ভরসা, তবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ব্যাটিং স্তম্ভের নাম দীনেশ চান্ডিমাল। মুশফিকের মতো তিনিও লঙ্কানদের উইকেট কিপার ব্যাটসম্যান। বাংলাদেশের বোলারদের ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে হলে চান্ডিমালকে আটকাতে হবে যত দ্রুত সম্ভব। বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজে প্রতিপক্ষ দলের কারা হতে পারেন ম্যাচ প্রভাবক, তাদের নিয়েই খেলার সময়ের ধারাবাহিক আয়োজনে এখন থাকছে দীনেশ চান্ডিমালের উপর রিপোর্ট। বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মুশফিকের মতোই লঙ্কানদের মিডল অর্ডারের কাণ্ডারি দীনেশ চান্ডিমাল। মুশফিকের মতো এত ডাবল সেঞ্চুরি এখনও না থাকলেও টেস্ট ক্রিকেটে 62 ম্যাচে প্রায় 40 গড়ে রান 4158, 20-50 আর সেঞ্চুরি 11টা। বর্তমান লঙ্কান দলের মধ্যে সেঞ্চুরি আর সর্বোচ্চ রান তারই দখলে। শ্রীলঙ্কার মিডল অর্ডারের প্রাণ দীনেশ চান্ডিমাল। যদিও এখনও এলিট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি দেখা না পেলেও কয়েক মাস আগেই ঘরোয়া ক্রিকেটে 354 রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। 11 বছরের ক্রিকেট ক্যারিয়ারে 3 ফরম্যাটের মধ্যে টেস্টে তিনি সবচেয়ে ধারাবাহিক। উইকেটের পেছনে গ্লাভস হাতে যেমন ক্ষিপ্র, ঠিক তেমনি ব্যাটিংয়ে ফুটওয়ার্কও দুর্দান্ত। চঞ্চল ব্যাটসম্যান, তাই রানিং বিটুইন দ্য উইকেটেও দারুণ তিনি। টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা, সেই ধৈর্যের পরীক্ষায় অনেক আগেই উত্তীর্ণ দীনেশ চান্ডিমাল। টপ অর্ডাররা ব্যর্থ হলে বিপদে দলের হাল ধরার অনেক দৃষ্টান্ত আছে চান্ডিমালের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ফেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের সাথে জুটি গড়ে তুলেছেন এখন পর্যন্ত প্রায় 1800 রান। বরাবরই টেস্ট ক্রিকেটে দুর্দান্ত চান্ডিমাল। বর্তমান দলের মধ্যে বাংলাদেশের বিপক্ষে তিনি সবচেয়ে সফল। ক্যারিয়ারে যে 11টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তার মধ্যে 4টি বাংলাদেশের বিপক্ষে। সাঙ্গাকারার পর তিনি বাংলাদেশের বোলারদের সবচেয়ে ভুগিয়েছেন। তাই ধরাই যায় বর্তমান লঙ্কান দলে চান্ডিমালই বাংলাদেশের গলার কাটা। টেস্ট ক্যারিয়ারে যেখানে গড় 40, সেখানে বাংলাদেশের বিপক্ষে তার গড় 78। এক কথাই শুনিও, তাই কথা পরিষ্কার, যত দ্রুত সম্ভব চান্ডিমালকে প্যাভিলিয়নে ফেরানো যাবে বাংলাদেশের স্বপ্নের বাস্তবায়ন ততটাই সহজ হবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন স্পিনার প্রবীণ জয়াভিক্রমা। করোনা কাটিয়ে দলে ফিরেছেন লাহিরো কুমারাও। কিউই পাখির দেশে ভরাডুবির পর বাংলাদেশ এখন দায় মুক্তির আশায় পাড়ি জমিয়েছে লঙ্কায়। 2টা টেস্ট খেলতে এরই মধ্যে কলম্বোতে অনুশীলন শুরু করেছে টাইগাররা। স্বাগতিক শ্রীলঙ্কাও সফরকারীদের রুখতে নিজেদের সেরা স্কোয়াড নিয়ে মাঠে নামতে প্রস্তুত। 21 এপ্রিল শুরু হবে মাঠের মূল লড়াই। তার আগে 18 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, যেখানে নতুনদের পাশাপাশি রাখা হয়েছে সিনিয়র ক্রিকেটারদেরও। অধিনায়কের দায়িত্বে দিমুথ করুণারত্নে, লাহিরু থিরিমান্নে, দীনেশ চান্ডিমাল, দাসুন সানাকা, পাথুম নিশানকা, ওসাদা ফার্নান্দোর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা নির্বাচকদের আস্থার প্রমাণ দিয়েছেন।
নিরোশন ডিকোয়েলা, রামেশ ম্যান্ডিস, বিশুয়া ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, রোশান সিলভা, ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নিশান মাধুশাঙ্কা, লাহিরু কুমারা, আসিলা ফার্নান্দোর মতো নতুনরাও ভূমিকা রাখছেন দলের প্রয়োজনে। এই স্কোয়াডে একেবারে নতুন মুখ প্রবীণ জয়া ভিক্রমা। টাইগার ব্যাটারদের টেক্কা দিতে রাখা হয়েছে স্পিনারকে। ওয়ানডের পর টেস্ট দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই অভিজ্ঞ ক্রিকেটার লঙ্কানদের আস্থার প্রতীক হয়েছেন বহুবার। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও অসামান্য অবদান রেখেছেন তিনি। গোটা টেস্ট ক্যারিয়ারে ৮৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে প্রায় ৬,০০০-এর বেশি রান। ১১টি সেঞ্চুরির সাথে রয়েছে ৩৬টি 50। সাদা পোশাকে যেমন ডাবল সেঞ্চুরি রয়েছে, গড়টাও তার ৪৫-এর উপরে। বাংলাদেশের বিপক্ষে অবশ্য ব্যাট হাতে খুব একটা জ্বলে উঠতে পারেননি। ৬ ম্যাচে ৩৬২ রান, ৬০ গড়ে সর্বোচ্চ ইনিংস ৮৬। বোঝাই যায় বাংলাদেশের বোলারদের খুব বেশি ভোগাতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। বল হাতেও সাদা পোশাকে খুব একটা সফল বলা যায় না ম্যাথিউসকে। ৮৮ ম্যাচে মাত্র ৩৩টি উইকেট রয়েছে তার নামের পাশে। আর বাংলাদেশের বিপক্ষে একটি মাত্র উইকেট, যেটি ছিল শ্রীলঙ্কার মাটিতেই। দেখার পালা এই স্কোয়াড নিয়ে বাংলাদেশকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে স্বাগতিকরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবারে আইপিএল এর খবর। আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারালো ১৩ রানে। আগে ব্যাট করে ১৫০ রান করে মুম্বাই, জবাবে ১৩৭ রানে থামে হায়দ্রাবাদের ইনিংস। চেন্নাইয়ে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল মুম্বাইয়ের, কিন্তু দলীয় ৫৫ রানে হারাতে হয় অধিনায়ক রোহিত শর্মার উইকেট। তিনি ফেরেন ৩২ রান করে। সূর্যকুমার ও ঈশান কিষান টেকেননি বেশিক্ষণ, তবে শেষ পর্যন্ত ডি ককের ৪০ এবং কায়রন পোলার্ডের ৩৫ রানের উপর ভর করে ৫ উইকেটে ১৫০ রানের পুঁজি পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জবাব দিতে নেমে দারুণ শুরু করে সানরাইজার্স হায়দ্রাবাদও। ভালোই খেলতে থাকা ওপেনার জনি বেয়ারস্টো ফেরেন ৪৩ রান করে। উইকেটে সেট হয়েও ব্যক্তিগত ৩৬ রানে আউট হন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এরপর হায়দ্রাবাদের আর কোনো ব্যাটসম্যান লড়াই করার মতো পুঁজি দাঁড় করাতে পারেননি। ২ বল বাকি থাকতে হায়দ্রাবাদের ইনিংস থামে ১৩৭ রানে। হবে ভারতের ৯ ভেন্যুতে। ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অ্যাপেক্স কমিউনিটির সভা শেষে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অনিশ্চয়তা কেটে গেছে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দেয়া হবে বলে জানিয়েছে ভারতের সরকার। প্রতিদিনই কোভিড সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে ভারতে। গত ৫ দিনে দেশটিতে নতুন করে ১০ লাখ মানুষ সংক্রমিত হয়েছে ভাইরাসটিতে। তবে এর মধ্যেই চলছে জনজীবন। এই মুহূর্তে ৮ দল নিয়ে ভারতে হচ্ছে আইপিএল। বছরের শেষ দিকে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে। কোভিড পরিস্থিতি যেমনই হোক, বিসিসিআই ভারতেই বিশ্বকাপ আয়োজন করতে চায়। এ নিয়ে এক বৈঠকে বসে বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা, যেখান থেকে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে ভেন্যু ছিল ৭টি, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯। এবারও বিশ্বকাপের আয়োজকের মর্যাদা ধরে রেখেছে কলকাতা, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর ও ধর্মশালা। বাদ পড়েছে মোহালি ও নাগপুর। আর নতুন আয়োজক হিসেবে যুক্ত হয়েছে হায়দ্রাবাদ, চেন্নাই, লখনৌ ও আহমেদাবাদ। গেল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল আইকনিক ইডেন গার্ডেন্সে। তবে এবারের আসরের ফাইনাল হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। বিসিসিআই এর এক মুখপাত্র জানিয়েছেন, ৯ ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটাও পর্যবেক্ষণে রাখবে বিসিসিআই। অক্টোবর-নভেম্বরে অবস্থা দেখে সে সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সেই মুখপাত্র। অনিশ্চয়তা কেটে গেছে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও। পিসিবি থেকে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছিল, ভারতে বিশ্বকাপ হলে তাতে অংশ নিতে কোনো সমস্যা নেই পাকিস্তান দলের, তবে তারা চায় ভিসার নিশ্চয়তা। ভারত ক্রিকেট বোর্ডে সে মুখপাত্র নিশ্চিত করেছেন, পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দেওয়ার ব্যাপারে সরকার থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এছাড়া সভায় এসেছে আরও কিছু সিদ্ধান্ত। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ভাবনা চলছে। যদি তা হয় তাহলে ভারতের যোগ দিতে সমস্যা নেই বলে জন্য লড়তে উজবেকিস্তানে যাচ্ছেন মাবিয়া। ভালো করলে ১০ দেশের ১০ জন ভারোত্তোলকের একজন হবেন মাবিয়া। স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন দেশ সেরা এই ভারোত্তোলক। সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমসে ভেঙেছেন নিজের গড়া রেকর্ড। ক্যারিয়ারে থামবেন কোথায় নিজেই জানেন না, তবে ভালো খেলতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই স্বর্ণকন্যা।
বয়স যত বাড়ছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন মাবিয়া। পরপর 2 এসএ গেমসে স্বর্ণজয়। সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমসে ভেঙেছেন জাতীয় সব রেকর্ড। নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে চান ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে 7 আসরে অংশ নিয়ে ভালো পারফরমেন্স করলেই কেবল মিলবে অলিম্পিক গেমসের ওয়াইল্ড কার্ড। মাবিয়া শেষ 6টিতে অংশ নিয়ে ভালো করেছেন। উজবেকিস্তানের তাসখন্দে শেষ ভালো করে টোকিও অলিম্পিক্সের টিকিট কাটতে চান এই স্বর্ণকন্যা। অলিম্পিকে আর কোয়ালিফায়ার মাধ্যমে যদি ওয়ার্ল্ড কাপটা পেয়ে যাই তাহলে হয়তো অলিম্পিক খেলতে যাব। তো চেষ্টা করব যে বিগত যে রেকর্ডগুলি আমার আছে সেই রেকর্ডগুলি ক্রস করার জন্য ভালো একটা রেকর্ডে দাঁড়াতে পারি। তাহলে হয়তো নিজের একটা শ্রেষ্ঠতার পরিচয় তখনই হবে যখন অলিম্পিকের প্ল্যাটফর্মে নিজের পারফরমেন্স শো করতে পারবে। বিশ্বের 10 দেশের 10 জন ভারোত্তোলককে ওয়াইল্ড কার্ড দেবে আইওসি। সে চেষ্টায় ব্রত দেশসেরা ভারোত্তোলক। নিজেকে ছাড়িয়ে যাবার রহস্য কি? সব ম্যাচেই নিজের শেষ ম্যাচ মনে করে খেলেন মাবিয়া। আমি যখনই প্ল্যাটফর্মে নামি কম্পিটিশন করতে আমি একটা জিনিস বলেই নামি যে হয়তো এটাই আমার শেষ কম্পিটিশন। তো সর্ব উজাড় করেই চেষ্টা করি নিজের বেস্ট পারফরমেন্সটা শো করার। নিজের জায়গা ধরে রাখার জন্য নিজেকে একটু কষ্ট করতে হয়, এতটুকুই। আমার ফেডারেশনের সহযোগিতা, আমার ডিপার্টমেন্টের সহযোগিতা, সব কিছু মিলিয়ে বলবো যে এটাই হচ্ছে আমার অনুপ্রেরণা, যে আমার উপরে সবাই একটা আস্থা রাখতে পারে যে না আমি মাবিয়া কিছু একটা করবো। মাবিয়া ছাড়াও 2 ভারোত্তোলক, 2 কোচ ও 1 কর্মকর্তা যাচ্ছেন উজবেকিস্তানে। বাকি 2 জন ভারোত্তোলক হলেন জিয়ারুল ইসলাম ও মনিরা কাজী। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে। 2022 ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে আসা দর্শকদেরও করোনা টিকা দেবে কাতার। নিলামে আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার প্রথম বিশ্বকাপের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য তার কাছে ক্ষমা চাইবেন বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশ প্রেরণকারী আইনজীবী আবু তালেব। খালেদ মাহমুদ সুজনের পক্ষে নোটিশের জবাব দিয়েছেন তার আইনজীবী মেহেদী হাসান চৌধুরী। গেল 20 ফেব্রুয়ারি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফিতে রকিবুল ও সুজনের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে 7 মার্চ জাতীয় খালেদ মাহমুদ সুজনকে একটি আইনি নোটিশ পাঠানো হয়, যেখানে সংবাদ সম্মেলন করে রকিবুলের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। যদিও সুজনের আইনজীবী বলছেন ঘটনাটি ছিল অপ্রত্যাশিত এবং মারতে যাওয়ার মতো কিছুই ঘটেনি, তবুও ছোট ভাই হিসেবে ক্ষমা চাইবেন সুজন। ইউরোপীয় ক্লাব ফুটবল প্রসঙ্গ, কোপা দেল রের খবর। শিরোপা নির্ধারণী ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও। বার্সার কোচ হিসেবে প্রথম কোনো ট্রফি জয়ের হাতছানি রোনাল্ড কোম্যানের সামনে। পরিকল্পনা মাফিক খেলতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব, এমনটাই বিশ্বাস কোম্যানের। অন্যদিকে বার্সাকে ফেভারিট মানলেও শিরোপা জয়ের প্রত্যয় গার্সিয়ার শিষ্যদেরও। সেভিয়ায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:30টায়। কোপা দেল রের ইতিহাসে সবচেয়ে সফলতম দল বার্সেলোনা। এই প্রতিযোগিতায় এ পর্যন্ত 30টি শিরোপা ঘরে তোলে কাতালানরা, যেখানে সব মিলিয়ে 2008-09 থেকে এক দশকে 29টি ট্রফি জিতেছিল বার্সেলোনা। কিন্তু সেই ক্লাবটাই গেল 2 বছর পায়নি কোনো ট্রফির স্বাদ। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্টদের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তেই শেষ বার্সা। এরপর এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে ব্যাকফুটে রোনাল্ড কোম্যান শিষ্যরা। এবার কোপা দেল রের শিরোপার হাতছানি দিচ্ছে বার্সেলোনার সামনে। ফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। লা লিগায় 30 ম্যাচে 65 পয়েন্ট নিয়ে 3-এ বার্সা, সমান ম্যাচে 37 পয়েন্ট নিয়ে 11তম স্থানে অ্যাথলেটিক বিলবাও। পরিসংখ্যান কিংবা শক্তিমত্তার বিচারে বিলবাওয়ের চেয়ে যোজন এগিয়ে বার্সেলোনা। দুদলের 71 বারের মুখোমুখি লড়াইয়ে বার্সার 45 জয়ের বিপরীতে অ্যাথলেটিক বিলবাওয়ের জয় মাত্র 12টি। তারপরও সবশেষ দেখায় জয়ের সুখস্মৃতি অনুপ্রেরণা যোগাচ্ছে কাতালানদের। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন আনসু ফাতি ও গোলকিপার নেতো, তাই নতুন করে ছক কষেছেন রোনাল্ড কোম্যান। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে দেমবেলে, গ্রিজম্যানরা জ্বলে উঠতে শতভাগ প্রস্তুত। এদিকে বার্সার কোচ হিসেবে প্রথমবারের মতো সাফল্য পেতে মুখিয়ে আছে কোচ কোম্যান। Varias veces para mí Leo
আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবো। মেসি দারুণ ফুটবলার, আশা করছি তার সেরাটা দিয়ে দলের জন্য সাফল্য বয়ে আনবে। সেই সাথে দলের ফুটবলাররাও পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে প্রস্তুত। এদিকে বড় দলগুলোকে হরহামেশা হতাশা ডোবানোর সুনাম রয়েছে অ্যাথলেটিক বিলবাওয়ের। যদিও রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে কোপা দেল রের গেল মৌসুমের শিরোপা ঘরে তোলা হয়নি বিলবাওয়ের। তবে সবশেষ জানুয়ারিতে বার্সেলোনাকে 3-2 গোলে হারিয়ে সুপার কাপ জয়ের উৎসব করেছিল গার্সিয়ার দল। বার্সেলোনাকে সমীহ করছি, তারা ফেভারিট। দল কিছুটা চাপে থাকলেও শিরোপা জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছি না। পরিসংখ্যান আর টেবিলের লড়াই নয়, এবার মাঠের লড়াইকে গুরুত্ব দিচ্ছে দুই দলের কোচ। শেখ দীপু, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। টেবিল টপার ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমাতে বার্নলির বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি শুরু হবে রোববার রাত 9টায়। একই দিন রেলিগেশন অঞ্চলে থাকা ফুলহ্যামের মুখোমুখি হবে আর্সেনাল। এমিরেটস অ্যারেনায় এই ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6:30টায়। 8 বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে এই সমীকরণের শেষ লাইনে পৌঁছানো বেশ কষ্টসাধ্য। এজন্য একদিকে যেমন রেড ডেভিলদের প্রতিটি ম্যাচে জয় তুলে নিতে হবে, একই সঙ্গে হার কামনা করতে হবে ম্যানচেস্টার সিটির। সেই প্রার্থনা কাজে আসবে কিনা কে জানে, কিন্তু নিজেদের কাজ সুচারুভাবে সম্পন্ন করতেই হবে সোলশায়ার বাহিনীর। সম্প্রতি যে ফর্মে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, তাতে প্রতিপক্ষ নিয়ে তাদের নেই দুশ্চিন্তার কোনো কারণ। লিগের সবশেষ ম্যাচে তারা টটেনহ্যামের বিপক্ষে জিতেছে প্রভাব বিস্তার করে। এটি বিবেচনায় নিলে বার্নলি সেলফ উড়ে যাবে, এটাই স্বাভাবিক। তার উপর ম্যাচটা হচ্ছে ওল্ড ট্র্যাফোর্ডে। যদিও এই মৌসুমে ঘরের মাঠে বেশ ধরাশায়ী হয়েছে তারা, তবে বাজে সময়টা ইউনাইটেড পেছনে ফেলেছে বহু আগেই। অবশ্য এই ম্যাচে দল গোছাতে গিয়ে কিছুটা বিপাকে পড়তে হবে ম্যানইউ ম্যানেজমেন্টকে। গোড়ালিতে চোট থাকায় দলের সঙ্গে সবশেষ অনুশীলনে দেখা মেলেনি মার্কাস রাশফোর্ডের, তাই ম্যাচে তার মাঠে নামা নিয়ে আছে সংশয়। তবে কোনো ধোঁয়াশা নেই অ্যান্থনি মার্শাল আর ফিল জোনসের চোট নিয়ে। সাইড লাইনে বসে থাকার তালিকাটা আরও লম্বা করছে হ্যারি ম্যাগুয়ের, লুক শ আর স্কট ম্যাকটুমিনের নিষেধাজ্ঞা। ইউরোপা লিগ এখন তাদের কাছে অলিক বস্তু। হাতে যে সময়টুকু আছে এর মধ্যে ঘুরে দাঁড়াবে তারা, এমন সম্ভাবনাও ক্ষীণ। সম্প্রতি সময় সংবাদ। ফ্রেঞ্চ লিগ ওয়ানে সেইন্ট সত্য হওয়ার পথে। ফ্রেঞ্চ লিগ টাইটেলটা ফসকে যাচ্ছে নেইমার এমবাপ্পের। এটা তো কাগজে কলমের কথা, তবে মাঠের লড়াইয়ে এখনও এক ফোঁটা ছাড় দিতে নারাজ পার্সিয়ানরা। যদিও ক্যালেন্ডার খুব একটা পক্ষে নেই তাদের। লিগ ওয়ানে আর মাত্র 6টি ম্যাচ বাকি আছে তাদের। এর মাঝেই আবারও খেলতে হবে ইউসিএল সেমির 2 লেগ। তাই পয়েন্ট খোয়ানোর বিলাসিতা দেখানোর কোনো সুযোগ নেই পিএসজির। সঙ্গে বেঞ্চের শক্তি পরখ করতে বদলি নিয়েও পরীক্ষা করবার উপায় নেই পচেত্তিনোর হাতে। এই অবস্থায় প্রতিটি ম্যাচই এখন বাঁচা মরার লড়াই প্যারিস সেন্ট জার্মের। আর সেই লড়াইয়ে পচেত্তিনোকে সাহস যোগাচ্ছে কিলিয়ান এমবাপ্পে নামক এক ফরাসি। তার দুর্দান্ত ফর্ম মাথা ব্যথার কারণ এখন সব প্রতিপক্ষের জন্য। সঙ্গে ডিমারিয়া, ময়েজেকিন, কিম্পেম্বেরা তো রয়েছেনই। তার উপরে কোভিড-19 থেকে সুস্থ হয়ে উঠেছেন মার্কো ভেরাত্তি। ইনজুরি নিয়ে শঙ্কা নেই হেরেরারও। তবে এ ম্যাচেও কাঠখড়ায় নামতে পারবেন না পারেদেস, ইদ্রিসা এবং নেইমার। অতীত ইতিহাস অবশ্য হাতছানি দিচ্ছে পিএসজিকে। 19 লড়াইয়ের 16টিতেই জয় আছে তাদের। তার উপর শেষ 9 ম্যাচের 6টিতেই কোনো গোল হজম করতে হয়নি পার্সিয়ানদের। আর সবশেষে মাঠটা যখন পার্ক দ্য প্রিন্সেস, তখন স্বপ্নটা তো একটু বড়ই হবে পিএসজির। 10 ম্যাচের 9টিতেই যে অপরাজিত নেইমার এমবাপ্পেরা। প্যারিসে ম্যাচটা শেষ হতে না হতেই বেরগামোর গেবিজ স্টেডিয়ামে শুরু হবে সিরিয়ার এ মৌসুমের সবচেয়ে আকর্ষণীয় লড়াই, যেখানে জুভেন্টাসকে আতিথ্য দেবে আটালান্টা। পয়েন্ট টেবিলের লড়াইয়ে খুব একটা স্বস্তিতে নেই তুরিনের বুড়িরা। মৌসুমটা যে তাদের শিরোপাহীন কাটছে তা অনেকটাই নিশ্চিত। তবে ম্যাচের আগে নির্ভর যুব শিবির। ইতিহাস বা পরিসংখ্যান নিয়ে মাথা না ঘামিয়ে মাঠের খেলায় মনোনিবেশ করতে চান আন্দ্রে পিল্লো। সে লক্ষ্যে দীর্ঘদিন পর পুরোপুরি ফিট একটা স্কোয়াড পেতে যাচ্ছেন তিনি। করোনার আক্রমণে কেবলমাত্র ফেডরিকো বার্নার্ডোস্কিকেই পাবেন না তারা। এছাড়া বনুচ্চি ডেমিরাল দুজনেই ফিরেছেন কোয়ারেন্টিন শেষ করে। কিয়েললিনি এবং ডিলিটো থাকছেন মূল একাদশে। রোনালদোর সঙ্গে জুটি বাঁধতে পারেন আলভারো মোরাতা। আর বেঞ্চে থাকলেও সুপার সাব হওয়ার সম্ভাবনা আছে পাওলো দিবালার। ফুটবল প্রসঙ্গ। 4 মাস পর আবারও ফিফা র্যাঙ্কিংয়ে ফিরল বাংলাদেশের মেয়েরা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান 137। দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল না খেলায় 18 ডিসেম্বর র্যাঙ্কিং থেকে বাদ দিয়ে দেয়া হয় সাবিনা মৌসুমীদের। এই ঘটনায় ব্যাপক সমালোচনা হয় গণমাধ্যমে। করোনার ভয়াল থাবায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব হয়নি বাফুফের। তবে এবার ফিফার নিয়ম পরিবর্তন করায় ম্যাচ না খেলেও আবারও র্যাঙ্কিংয়ে ফিরল বাংলাদেশ।
আগে 18 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললে র্যাঙ্কিং থেকে বাদ যেত কোনো দেশ, যা এবার বাড়িয়ে 48 মাস করা হয়েছে। তাতে কপাল খুলেছে সাবিনাদের। তবে সেপ্টেম্বরে নেপাল ও কিরগিজস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে মেয়েরা, তখন আবারও র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবার প্রত্যয় মেয়েদের। আবারও ইউরোপীয় ক্লাব ফুটবল প্রসঙ্গ। প্রতিদ্বন্দ্বী রিয়াল বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেয়ার মিশনে মাঠে নামছে লা লিগার টেবিল টপার অ্যাথলেটিকো মাদ্রিদ। 31তম রাউন্ডের ম্যাচে রোজি ব্ল্যাঙ্কোদের প্রতিপক্ষ তলানির দল এইবার। ম্যাচটি শুরু হবে রোববার রাত 8:15টায়। এর আগে সন্ধ্যা 7:30টায় বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ওয়ের্ডার ব্রেমেন। বিকেল 4:30টায় সিরিয়ায় এসি মিলান লড়বে জেনোয়ার বিপক্ষে। লা লিগায় 2013-14 মৌসুমের স্মৃতি আবারও ফিরে এলো বুঝি। যেবার রিয়াল বার্সার দম্ভকে চূর্ণ করে ক্যাম্প নুতে শিরোপা জয়ের উৎসবে মাতে সিমিওনের অ্যাথলেটিকো। এবারও শুরু থেকেই স্প্যানিশ লিগে পয়েন্ট টেবিলের মসনদটা নিজেদের দখলেই রেখেছে মাদ্রিদের ক্লাবটি। 31তম রাউন্ডের ম্যাচে এবার তাদের বাধার নাম এইবার। প্রতিপক্ষ তুলনামূলক পুচকে হলেও লা লিগায় হঠাৎই যেন নিজেদের হারিয়ে খুঁজছে রোজি ব্লাঙ্কোরা। 2021 সালে যে দলটা ছিল অপ্রতিরোধ্য, তারাই শেষ 6 ম্যাচে হোঁচট খেয়েছে 4 বার। তবুও টেবিল টপারের সঙ্গে সবচাইতে তলানির দলটার এবারের লড়াইটা হতে পারে অসম। এর আগে দু দলের 13 সাক্ষাতে মোটে একবারই হেরেছিল অ্যাথলেটিকো। তার উপর শেষ 6 হোম ম্যাচে অপরাজিত তারা। ইনজুরিতে সিমিওনে পাবেন না 2 বড় তারকা সুয়ারেজ, ফেলিক্সের সার্ভিস। সাসপেনশনে নেই লরেন্তো। তবে কোচের জন্য সুখবর হয়ে এসেছে ট্রিপিয়ারের ফেরা, আর আক্রমণ ভাগে দেখা যেতে পারে থমাস ট্রিমিয়ারকে। শিরোপার জন্য নয়, ওয়েডার ব্রেমেনের বিপক্ষে বুন্দেসলিগায় 5-এ থাকা ডর্টমুন্ডের লড়াইটা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার, সেই সঙ্গে ভলসবুর্গ, ফ্রাঙ্কফুর্টের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানো। যে দৌড়ে স্বস্তি হতে পারে রিউস আর হল্যান্ডের ফর্ম। অবশ্য মুখোমুখি পরিসংখ্যান দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ডাই বরুসিয়ানদের 45 জয়ের বিপরীতে 41 বারে জিতেছে ব্রোমেন। ইনজুরিতে বরুসিয়া মিস করবে উডসেল, স্লেমজার আর অ্যালেক্সের সার্ভিস। সেক্ষেত্রে কোচের ফরমেশন হতে পারে 4-2-3-1। ইন্টারের দাপটে সিরিয়ায় শিরোপার স্বপ্ন ক্ষীণ, হাতে বাকি মোটে 8 রাউন্ড। তাই তো জেনোয়ার বিপক্ষে মিলান খেলবে আগ্রাসী ফুটবল। লাল কার্ডে থাকছেন না ইব্রা, তাই তো শুরুর একাদশে ফিরতে পারেন মারিও মানজুকিচ। মাহবুব রিমন, সময় সংবাদ। শুধু ফুটবলারদেরই নয়, 2022 বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদেরও করোনা ভাইরাসের টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে কাতার কর্তৃপক্ষ। এই লক্ষ্যে ইতোমধ্যেই কাজও শুরু করে দিয়েছে তারা। এদিকে নিলামে উঠছে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রথম বিশ্বকাপ ম্যাচের জার্সি। আর মেসিকে বার্সেলোনায় থাকতে নাকি বেতনের নতুন প্রস্তাব দিয়েছেন কাতালান ক্লাবটির নবনির্বাচিত সভাপতি হুয়ান লাপোর্তা। এমন সব খবরই প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক স্পোর্তো। ফুটবল বিশ্বের এমনও কিছু খবর থাকছে আমাদের এবারের প্রতিবেদনে। করোনার করাল গ্রাসে বিপর্যস্ত বিশ্ব। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে যে কবে আসবে তা জানা নেই কারোই। তাই তো বাস্তবতা মেনে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ, মাঠে ফিরছে খেলা। একে একে আয়োজিত হচ্ছে স্থগিত আসরগুলো। অবশ্য তার অধিকাংশই দর্শক শূন্য গ্যালারিতে। তবে সে পথে হাঁটতে চায় না দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের এবারের আয়োজক কাতার। করোনাকে হটিয়ে দিয়ে দর্শকপূর্ণ গ্যালারিতে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা তাদের। সে লক্ষ্যে দেশটি হাতে নিয়েছে মেগা প্রজেক্ট। বিশ্বকাপের আগে সংশ্লিষ্ট সবাইকে দেয়া হবে কোভিডের ভ্যাকসিন। এখানেই শেষ নয়, বিভিন্ন দেশ থেকে আগত সব সমর্থকদেরও বাধ্যতামূলকভাবে নিতেই হবে এই টিকা, যার ব্যবস্থাও করবে কাতার কর্তৃপক্ষ। আর এজন্য বিশেষ বাজেট ঘোষণা করেছে আয়োজকরা। কাতার থেকে নজর ফেরানো যাক স্পেনের বার্সেলোনায়। আলোচনার বিষয় লিওনেল মেসি। চলতি মৌসুম শেষে এলেমটেন কি গুড বাই করছেন কাতালানদের, নাকি থাকছেন গেল বছর খানেক ধরে এটা ফুটবল বিশ্বের টক অব দ্য টপিক। এবার সে আলোচনায় নতুন মাত্রা দিল স্প্যানিশ দৈনিক স্পোর্তো। তারা বলছে মেসিকে নাকি বেতনের নতুন প্রস্তাব দিয়েছে হুয়ান লাপোর্তো। তবে বর্তমান বেতনের চেয়ে সে বেতনের পরিমাণ আর্থিক অঙ্কে কম। বার্সার বর্তমান আর্থিক অবস্থা বেশ নাজুক। চুক্তিতে নাকি বলা আছে অবস্থা ভালো হলে বেতন বাড়ানো হবে মেসির। সেই সঙ্গে প্রস্তাবও থাকছে মেসির বার্সেলোনার শুভেচ্ছা দূত হওয়ার, যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি কোনো পক্ষই। এবারের খবরটাও মেসির স্বদেশী কিংবদন্তি দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার। গেল বছর 25 নভেম্বর গত হলেও এখনও যিনি আছেন
ভক্তদের মণিকোঠায়। এবার নিলামে উঠছে 1982 সালের 13 জুন বেলজিয়ামের বিপক্ষে খেলা ম্যারাডোনার বিশ্বকাপের প্রথম ম্যাচটির জার্সি, যার ভিত্তিমূল্য রাখা হয়েছে $65,000। তবে নিলামের আয়োজক প্রতিষ্ঠান গট্টা হ্যাভ রক অ্যান্ড রোল আশা করছে কমপক্ষে $2 লাখ দাম উঠবে জার্সিটির। মাহবুব লিমন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ প্রসঙ্গ জানাবো আবারও। গুডিসন পার্কে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত এভারটনের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচের শুরুতে আধিপত্য ছিল টটেনহ্যামের। বলের দখল নিয়ে প্রতিপক্ষের রক্ষণ দুর্গে একের পর এক আক্রমণ শানায় স্পাররা। 27 মিনিটে হ্যারি কেইনের দারুণ গোলে এগিয়ে যায় মরিনিওর দল। 4 মিনিট পরই সিগুরসনের গোলে সমতায় ফেরে এভারটন। যদিও দু দলই বেশ কটি সুযোগ পেয়েও লিড নিতে পারেনি, ফলে প্রথমার্ধ থাকে 1-1 সমতায়। বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলে এভারটন। 62 মিনিটে কোলম্যানের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন সিগুরসন। তাতে 2-1 গোলে লিড নেয় এভারটন। পিছিয়ে পড়ে গোল পেতে মরিয়া হয়ে ওঠে মরিনিও শিষ্যরা। 64 মিনিটে হ্যারি কেইনের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম হটস্পার। তবে শেষ পর্যন্ত আর গোল না হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। এই ড্রয়ের ফলে 50 পয়েন্ট নিয়ে টেবিলের সাথে টটেনহ্যাম আর 49 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে এভারটন। তো খেলার সময়ে স্নোবোর্ড, বরফে আবৃত পর্বতের উঁচু নিচু পথে এক দুঃসাহসিক অভিযান। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়ে গেল ন্যাচারাল সিলেকশন ট্যুর ফাইনালস, যেখানে পুরুষ বিভাগে দুর্দান্ত পারফর্ম করে জয়ী হয়েছেন মিকেল বেঙ্ক। এমন সাফল্যে উচ্ছ্বসিত নরওয়ের এই স্নোবোর্ডার। আর নারী বিভাগে জয়ী হয়েছেন রবিন ভ্যান। পাখির চোখে তাকালে এ যেন বরফের রাজ্য। সারি সারি পর্বতের মাঝে বরফের আস্তরণ। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কার চিত্র এটি। প্রদেশটির উত্তর অংশ ও প্রত্যন্ত অঞ্চলের তাপমাত্রা থার্মোমিটারের পারদে -37 থেকে -51 ডিগ্রি পর্যন্ত উঠে থাকে। হিমশীতল এমন পরিবেশে ন্যাচারাল সিলেকশন ট্যুর ফাইনালসে অংশ নিতে প্রতিযোগীরা আসেন হেলিকপ্টারে করে। স্নোবোর্ডকে সঙ্গী করে বরফে আবৃত উঁচু নিচু পর্বতে প্রতিযোগীদের দুঃসাহসিক এক অভিযান, যেখানে দুর্ঘটনার প্রবল আশঙ্কা অনুমেয়। মনোমুগ্ধকর স্নোবোর্ডে দুর্দান্ত পারফর্ম করে পুরুষ বিভাগে জয়ী হয়েছেন মিকেল ব্যাঙ্ক। এমন সাফল্য পেয়ে উচ্ছ্বসিত 31 বছর বয়সী নরওয়ের স্নোবোর্ডার। সত্যি আমি রোমাঞ্চিত। বরফের মধ্যে বোর্ড নিয়ে ছুটে চলা সবসময় উপভোগ করি। প্রতিযোগিতায় জয়ী হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এটা আমার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এদিকে নারীদের বিভাগেও লড়াইটাও বেশ জমে ওঠে, যেখানে দারুণ পারফর্ম করে জয়ী হয়েছেন রবিন ভ্যান। আমি সবসময় স্নোবোর্ডের এই প্রতিযোগিতার জন্য অপেক্ষা করি। ব্যাপারটি বেশ রোমাঞ্চকর বটে, যদিও মানসিকভাবে চাঙ্গা থেকে লক্ষ্যে পৌঁছাতে পারলেই অন্যরকম অনুভূতি কাজ করে। ন্যাচারাল সিলেকশন ট্যুর ফাইনালসে এবার 7 জন প্রতিযোগী অংশ নেয়। ইস্তিক দীপু, সময় সংবাদ। সুইজারল্যান্ডের অডি 9 পাহাড়ে স্কিইংয়ে মেতেছে একদল তরুণ তরুণী। বরফে আচ্ছাদিত সেই পাহাড়ে 4 দিন ব্যাপী চলে স্কিইং। উঁচু নিচু পাহাড়ি পথ থেকে পড়লেই ঘটতে পারে দুর্ঘটনা, তবে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তারা। সুইজারল্যান্ডের ব্যতিক্রমধর্মী স্কিইংয়ের খবর থাকছে এবারের প্রতিবেদনে। শ্বেতশুভ্র বরফের উপর ছুটে চলছে স্কিয়াররা। পিচ্ছিল বরফে ছুটো ছুটোতেই ওদের আনন্দ। যে কোনো সময় মৃত্যু মুখে পতিত হতে পারেন, কিন্তু চ্যালেঞ্জ নিতে পছন্দ করে ওরা। সুইজারল্যান্ডের অডি 9 পাহাড়ে বরফের স্তূপ। সেখানেই বরফ কেটে খেলার আসর বসিয়েছে কিছু খেলা পাগল মানুষেরা। আঁকাবাঁকা সর্পির পথে মেতেছে গতির খেলায়। 7 থেকে 10 এপ্রিল চলা খেলায় যে যত বেশি আকর্ষণীয় স্কি জাম্পিং করতে পারবে, সে পাবে সবচেয়ে বেশি নম্বর।
44 জন স্কি খেলোয়াড় 4 দিনব্যাপী অংশ নিয়েছে গতির খেলায়। করোনার মাঝেই যেখানে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত নারী পুরুষ সকলেই। এখানে স্কি করতে পারাটা সত্যি আনন্দের। এর আগেও এখানে স্কি খেলেছি, তবে এবার প্রকৃতি যেন আরো বেশি সুন্দর। একক স্কিইংয়ে বিজয়ী হয়েছেন সুইজারল্যান্ডের বরিস মুলটন, আর ওমেন ক্যাটাগরিতে বিজয়ীর মুকুট মাথায় ওঠে টেস্ট কোডি। মেহেদী নাইম, সময় সংবাদ। শেষ করবার আগে আবারও আইপিএল প্রসঙ্গ। আইপিএল মানেই বিনোদন। এখানে নিখাদ ক্রিকেটীয় উত্তেজনা ছাড়াও মাঠের বাইরে